বাংলাদেশে এত কিছু ঘটে চলেছে যে আমি আসলে এই ইরান ইসরায়েল যুদ্ধের আসলে খবর প্রচার করতে পারতেছি না। বাট আজকে কিছু কথা বলতেই হয়। মানে ট্রাম্পের অবস্থা হচ্ছে কি, ওই যে কলকাতার একটা সিনেমার গান আছে না, খেলা কি শেষ নাকি বেলা শুরু। তো ট্রাম্প বুঝতে পারতেছে না খেলা শেষ নাকি আসলে বেলা শুরু। আপনি ট্রাম্পের যে মলিন চেহারা আপনি দেখলেই বুঝবেন। এবং একটা বিষয় হচ্ছে যে আল জাজিরাকে কিন্তু এখন আর বিশ্বাস করা যাবে না। আল জাজিরা সহ মধ্যপ্রাচ্যের যেই সংবাদ মাধ্যমগুলো আছে তারা কিন্তু কোনো খবরই প্রচার করতেছে না, সত্য নিউজ তারা দেয় না। সিএনএন সত্য নিউজ দেয়, সিএনএন এবং মার্কিন কিছু টিভি চ্যানেল তার সত্য নিউজ দেয়। এবং তারা দেখিয়েছে যে অনবরত কিভাবে রিয়াদে মার্কিন দূতাবাস, তারপরে বিভিন্ন মধ্যপ্রাচ্যের কাতার কুয়েতে সামরিক ঘাঁটিগুলো অনবরত আক্রমণের শিকার হচ্ছে, অনবরত আক্রমণের শিকার হচ্ছে। এবং মধ্যপ্রাচ্যের যেই শাসকরা যেমন দুবাই, তারপরে সৌদি আরব, তারা তাদের এই শহরগুলোকে স্বপ্নের শহর বানিয়েছে, বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়েছে। এগুলোকে করে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, দেখতে কি খারাপ লাগে। তারা এগুলো প্রচার করে না। এবং আমাকে অনেক প্রবাসীরা বলেছে তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা এইসব ভিডিও ওই যে মোবাইল ধারণ করে প্রচার করবা না, এগুলো প্রচার করবা না, নিষেধ করে দেওয়া হয়েছে। এবং মিডিয়া, যে বড় বড় যে মিডিয়াগুলো আছে আল জাজিরা সহ, এদেরকেও প্রচার করতে নিষেধ করা হয়েছে। এদিকে আবার ফ্রান্স ঘোষণা করেছে যে তারা আমেরিকাকে সহায়তার জন্য একটা বিশাল রণতরী পাঠাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকার যে বিশাল বিশাল দুইটা রণতরী, এগুলোর খবর কি? এগুলো দিয়ে কেন কাজ হচ্ছে না? এখন আবার ফ্রান্সকে রণতরী পাঠাতে হচ্ছে। আবার ইংল্যান্ড বলেছে তারা অংশগ্রহণ করবে না। এখন আবার ট্রাম্প চাপ দিয়ে ইংল্যান্ডকে বলেছে তোমরা তোমাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দাও, কারণ আমাদের রিফুয়েলিং এর খুব দরকার। ইংল্যান্ড বাধ্য হয়েছে, কারণ ইংল্যান্ডের সমস্যা হচ্ছে ইংল্যান্ড আমেরিকার কাছে অনেক ঠেকা আর কি। স্পেন বলেছে না, আমরা এই যুদ্ধের সঙ্গে নাই। ট্রাম্প স্পেনকে বলেছে তোমাদের সঙ্গে সকল সম্পর্ক শেষ। স্পেন বলছে সমস্যা নাই, তোমার সঙ্গে সম্পর্ক রেখে আমরা ওই যুদ্ধে জড়াবো যেখানে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। স্পেন বলছে আমাদের সঙ্গে বা ইরানের সমস্যা কি, কোনো সমস্যা নাই, তাহলে আমরা কেন যুদ্ধে যাবো? ট্রাম্প বলতেছে যুদ্ধে যাবে এই কারণে যে আমি বলছি। স্পেন বলছে এই ধরনের মধু তোমাদের দরকার নেই। তো এই ট্রাম্পের মলিন চেহারাই বলে দিচ্ছে যে ইরান নিয়ে ট্রাম্প আসলেই বিশাল চাপের মুখে। তো এখন সমস্যা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে তার মানে আমেরিকার নজর হচ্ছে গিয়ে এই বাংলাদেশ এলাকার দিকে, তাদের আর মধ্যপ্রাচ্যের দিকে নজর নাই। হ্যাঁ, তো তারা এই জন্য এই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করতে চায়। সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলোতে, বাহরাইনে মার্কিন ঘাঁটি আছে। এখন সৌদি আরব আর ইসরায়েল বলতেছে যে বড় ভাই ট্রাম্প, এই ঘাঁটিগুলো বন্ধ করার আগে ইরানকে শেষ করে দিয়ে যান, তাহলে আমাদের আর সমস্যা নাই। তো এই কারণে আসলে আক্রমণ। এখন ট্রাম্প চাচ্ছে এই যুদ্ধটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ, কারণ এই যুদ্ধ চলতে থাকলে মধ্যপ্রাচ্য একদম শেষ হয়ে যাবে। অলরেডি সৌদি আরবের যে মেইন তেলের যেই শোধনাগার আরামকোর, সেখানে ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে। তারপরে দুবাইতে বিভিন্ন হোটেলে কেন হামলা চালায় এটা বলতেছে, কিন্তু ইরান বলতেছে দুবাইয়ের হোটেলে মার্কিন সেনারা থাকে এবং ইসরায়েলের বিভিন্ন সেনারা থাকে। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ইরান হামলা চালিয়েছে, এমনকি সাইপ্রাসে পর্যন্ত হামলা চালাচ্ছে। তো এই কারণেই ট্রাম্প যত সহজে বলতেছে যুদ্ধ শেষ হয়ে যাবে, এত সহজে যদি যুদ্ধ শেষ না হয় তাহলে কিন্তু আরব কান্ট্রিগুলো পুরো বিপদে পড়ে যাবে, ইসরায়েল বিপদে পড়ে যাবে। এটা কিন্তু ট্রাম্প চাচ্ছে না। এই কারণে ট্রাম্প চিন্তা করেছে যে যদি প্রথম দিনই আমি খোমেনিকে শেষ করে দিতে পারি, খোমেনি সহ তার ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে শেষ করে দিতে পারি, তাহলেই মূলত ইরান বিজয় আর ব্যাপার না। কিন্তু একটা জিনিস ট্রাম্প বুঝতে ভুল করেছে যে গাদ্দাফি, তারপরে বাশার আল আসাদ, এদের ক্ষমতা ছিল আসলে পরিবার কেন্দ্রিক। সাদ্দাম হুসেন, এরা আসলে সুদূর প্রসার চিন্তা করেনি। কিন্তু ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু নিজেই নিজে জীবন দিয়েছেন। আমি ওদিন গতকালকে ফিনান্সিয়াল টাইমসে পড়েছি যে কিভাবে ইসরায়েল এই তারা যে ট্রাফিক ক্যামেরা ওগুলো হ্যাক করেছে, মোবাইল হ্যাক করেছে, করে তারা বুঝতে পেরেছে যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি ওই বিল্ডিং এ ওই দিন মিটিং করবেন। অনেকে বলেছিল খামেনিকে যে আপনার 6টা বাংকার আছে মাটির, আপনি কেন সেটা যাচ্ছেন না? খামেনি বলছে যে দেখেন, আমার বয়স ৮৬ বছর, আমি ক্লান্ত, আমি শহীদই মৃত্যু চাই। আমি মনে করি আমার এই মৃত্যুই ইরানি জনগণকে একত্রিত করবে। তো যেই কথা সেই কাজ, খোমেনি মারা গেলেন। এখন খোমেনি কিন্তু মারা যাওয়ার আগে তিনি প্ল্যান করেছিলেন যে তিনি মারা গেলে এই দেশটা কিভাবে চলবে, তারপরে সেকেন্ড লেয়ার লিডার, থার্ড লেয়ার লিডার, ফোর্থ লেয়ার লিডার এবং জেনারেলদের ক্ষমতাগুলো মানে কিভাবে এটা স্ট্রাকচার করেছিলেন। এই কারণেই খোমেনি মারা যাওয়ার কারণে কিছুই হয়নি। ট্রাম্প যা অ্যাচিভ করতে চেয়েছিলেন কিছুই হয়নি। এখন উপর থেকে বোমা হামলা করে বিমান দিয়ে একটা দেশকে ধ্বংস করা সম্ভব, এটা প্রচুর ব্যয়বহুল। এবং ইরান যে মিসাইলগুলো ছোড়ে এগুলো ঠেকাতে কিন্তু প্রচুর পয়সা খরচ হয়। এবং এই বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে আসলে
কোনো দেশের শাসক পরিবর্তন করা যায় না। শাসক পরিবর্তন করতে হলে স্থল বাহিনী পাঠাতে হয়। এখন মার্কিন এবং ইসরায়েলি স্থল বাহিনী যদি ইরানে ঢোকে, ইরান কিন্তু অনেক দুর্গম, বিশাল বড় একটা দেশ এবং খুবই দুর্গম পাহাড় অঞ্চল, এখানে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমেরিকা চেষ্টা করতেছে যে কুর্দি বিদ্রোহী আছে না, যারা ইরানের শাসন ব্যবস্থার উপর খেপা, এই কুর্দি বিদ্রোহীদেরকে দিয়ে, অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, ট্রেনিং দিয়ে এদেরকে ভিতরে প্রবেশ করানো। উপর থেকে ইসরায়েল আমেরিকা বোমা মারবে আর কুর্দিরা ভিতরে প্রবেশ করবে, মরলে কুর্দিরা মরবে। এই ধরনের বিভিন্ন প্ল্যান কিন্তু আমেরিকার আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানকে সহজে ঘায়েল করার যে পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নেমেছিলেন, সেটা আর বাস্তবায়ন করা এত সহজে হবে না। কারণ ইরানিরা মনে করতেছে যে তারা ইসরায়েল এবং আমেরিকার চেয়ে অনেক বেশি কষ্ট সহ্য করতে পারে। ইরানের যেই বীরত্ব, তাদের যে ইতিহাস, তাদের যে সংস্কৃতি, এগুলো কিন্তু ইরানকে খুব নিমিষেই শেষ করা যাবে এটা কিন্তু বলে না। এবং ইরানের ভিতরে বিভেদ ছিল, ঝামেলা ছিল, কিন্তু খামেনির মৃত্যুর পরে আপাতত সবাই এখন ঐক্যবদ্ধ। তারা বলতেছে না, আমরা আগ্রাসন চাই না, আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়ব। এবং আয়াতুল্লাহ আলী খামেনি এটাই চেয়েছিলেন যে আমার জীবনের বিনিময় হলে হোক, কিন্তু ইরানি জনগণকে একত্রিত হতে হবে। তো ট্রাম্প মনে করেছিল যেভাবে ওই ভেনিজুয়েলার নিকোলাস মাদুরাকে একদম গ্রেপ্তার করে নিয়ে এলো এবং প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খুব বিশ্বাস করে দিল, সুতরাং মনে হয় এই ইরানের অবস্থা ওই রকমই হবে। কিন্তু ইরানকে তারা চিনতে ভুল করেছে এবং ট্রাম্পের হিসাব নিকাশে বিরাট বড়টা ভুল হয়ে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, গত পরশুদিন ট্রাম্প আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান ভালো করেই জানে যে ট্রাম্প যখন ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছিল, তার মানে হচ্ছে আমেরিকার বিভিন্ন অস্ত্রপাতি এগুলো শেষ হয়ে গিয়েছে। এখন মানে রিফুয়েলিং এর জন্য তাদের কিছু সময় দরকার, আবার অস্ত্রপাতির ঘাটতি মেটানোর জন্য তাদের কিছু সময় দরকার। অলরেডি কিছু আরব কান্ট্রি, মানে সৌদি আরব বাদে, তাদের যে অস্ত্র ভান্ডার ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। তারা ইতালির কাছ থেকে খুব দ্রুত অস্ত্র কিনতে চায়। তো ইরান ভালো করেই জানে যে আমেরিকাকে এই সময় দেওয়া যাবে না। তো এই কারণে ইরানের একজন কর্মকর্তা নাম আলী লারজানি, তিনি ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে না, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা না। তো এটা জানতে পেরে গতকালকে আবার ট্রাম্প বলতেছেন যে ইরান নাকি তাকে আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ট্রাম্প বলেছেন না, অনেক দেরি হয়ে গিয়েছে, আর কোনো আলোচনা নাই ইত্যাদি। ওদিকে আবার এই ইরানের হামলায় যে 3 জন মার্কিন সৈন্য মারা গেছে, কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, এটাও আমেরিকা বলতে চায় না, কারণ বললে নাকি ইরান জেনে যাবে। আবার এই আমেরিকার 3টা যুদ্ধ বিমান নাকি কোন কাতার না কুয়েত ভূপাতিত করেছে ভুলে। এটা সম্ভব? মার্কিন বিমান চেনা যায় না। এখন এরা স্বীকার করতে রাজি না যে ইরানের হামলাটা ভূপাতিত হয়েছে। এদিকে ইসরায়েল করতেছে কি, তারা পেরে উঠতেছে না। তারা তাদের যেই 1 লাখ রিজার্ভ ফোর্স আছে, ইসরায়েলে কিন্তু 15 থেকে 50 বছর বয়সী মানুষকে তারা সামরিক ট্রেনিং দেওয়ায়, যদি বিপদ আপদে পড়ে তাহলে কাজে লাগে। ইসরায়েল বলতেছে যে তারা যে 1 লক্ষ লোককে সামরিক ট্রেনিং দিয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি যেন যুদ্ধে যোগদান করে। হঠাৎ করে কেন এই 1 লাখ লোককে যুদ্ধে যোগ দিতে হবে? তাদের তো এমনি লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আছে, সেখানে আবার নতুন করে 1 লক্ষ সেনাবাহিনীকে যোগ দেওয়ার কথা বলতেছে। তার মানে কি যেই সেনা আছে এতে হচ্ছে না? এবং ইসরায়েল কিন্তু ছোট একটা দেশ, মানে লন্ডন শহরের মতো, এবং এদের লোক সংখ্যা মাত্র 1 কোটি। সেই জায়গায় আবার 1 লাখ লোককে বলতেছে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। এবং একের পর এক ক্ষেপণাস্ত্র আসতেছে ইরান থেকে, এবং ইসরায়েলের আয়রন ডোম কিছুই করতে পারতেছে না। ইসরায়েলের আয়রন ডোম যদি কোনো একটা ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করে দেয়, এটারও ব্যয়বহুল মূল্য চুকাতে হচ্ছে। এবং এই আমেরিকা প্রতি মাসে মাসে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার শুধু সাহায্যই দিচ্ছে। এভাবে আর কতদিন চলবে? কাজেই ইরান বলতেছে আমাদের হারানোর কিছুই নেই। অলরেডি আমাদের তেহরান ধ্বংস, একের পর এক বোমা নিক্ষেপ, স্কুলে বোমা নিক্ষেপ করে শিশুদেরকে মেরে ফেলেছে। প্রায় 100-150 শিশু মারা গেছে, এ পর্যন্ত প্রায় হাজার হাজার ইরানি মারা গেছে। বাট তারপরেও বিশাল বড় দেশ, অনেক জনসংখ্যা, দুর্গম পাহাড়, তারা এত সহজে নতি স্বীকার করবে না। এবং মনে রাখবেন, যুদ্ধ যতই দীর্ঘ হয় ততই আমেরিকার পরাজয় সুনিশ্চিত হবে। আফগানিস্তানের মতো, আফগানিস্তানে 20টা বছর এই আমেরিকান সৈন্যরা ছিল, ব্রিটিশ সৈন্যরা ছিল। শুধু ব্রিটিশ সৈন্যই মারা গেছে 4000-এর উপরে। কি অ্যাচিভ করলো? 20 বছর পরে একদিন তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে আফগানিস্তান থেকে এমন ভাবে চলে এলো, মানে যেদিন মার্কিন সৈন্যরা চলে আসবে ওই দিনকে ক্যাওস যদি আপনি দেখেন, ওই দিন তো বোমা হামলায় অনেক মার্কিন সৈন্য মারা গেছে। কিভাবে তারা চলে এলো? চলে এসে পাকিস্তানে রেস্ট নিল, তারপর চলে আসলো। সে একই অবস্থা হতে যাচ্ছে ইরানে। ইরানও সেম আফগানিস্তানের মতো, তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে জীবনে কোনোদিন মাথা নত করেনি।
আজকের সংক্ষিপ্ত এই লাইভটি যারা ইফতার করে রেস্ট নেবেন তাদের জন্য খুব অল্প সময়ের জন্য আমি লাইভটি করবো, রাতে আবার ইনশাআল্লাহ আবার হাজির হব। প্রথম যে খবরটি আমি দুদিন আগে বলেছিলাম যে মার্কিন যুদ্ধ জাহাজ এবং তাদের ডিস্ট্রয়ার ইরানের ভয়ে পালিয়ে, ইরানের সীমান্ত থেকে পালিয়ে ভারতের দিকে যাচ্ছে। অবশ্যই সেটি ভারত মহাসাগরে প্রবেশের পর ইরান 650 কিলোমিটার তাড়া করে সে মার্কিন দুটো ডিস্ট্রয়ারকে, যুদ্ধ জাহাজকে খেয়ে দিয়ে এসছে। এতে আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে। আমেরিকা ভাবছে এটা কি করে সম্ভব। নম্বর, হিজবুল্লাহ পাতা ফাঁদে পা দিয়েছে শত্রুরা। তাদের 5 থেকে 6টি মার্কাভা ট্যাঙ্কে ওপারে পাঠিয়ে দিয়েছে। তাদের বিমান ঘাঁটিতেও আক্রমণ চলছে, অব্যাহত আক্রমণ চলছে। পাশাপাশি খামেনি বাহিনী দখলদার দেশটির ভেতরে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালাচ্ছে। আল জাজিরা বলছে প্রতি মুহূর্তে শুধু শব্দ পাওয়া যাচ্ছে বিকট আওয়াজে। অধিকাংশ মানুষ বাংকারে আশ্রয় নিয়ে বসে আছে। সরকারিভাবে বলা হয়েছে সরকারের নির্দেশ ছাড়া কেউ যেন শেল্টার জোন থেকে বেরিয়ে না আসে। পাশাপাশি বাহরাইনে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, আরব আমিরাতে নতুন করে আবারও হামলা হয়েছে। হামলায় দিশেহারা মার্কিন বাহিনী। দর্শক, আসুন এবার পুরো খবরটা দেওয়ার চেষ্টা করি। ইরানের কয়েকটি গণমাধ্যম বা সূত্র দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি তিনি নতুন সুপ্রিম লিডার নিযুক্ত হয়েছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেনি, এটা দাবি করা হয়েছে অন্যান্য গণমাধ্যম থেকে। এবং এই ব্যক্তিকে হত্যার দাবি করেছিল প্রথম ইসরায়েল। অবশেষে জানা গেছে তিনি বেঁচে আছেন এবং বাবার দায়িত্ব তিনি সামলাচ্ছেন। এটা নিয়ে আমি বিস্তারিত আজকের এর আগের যে ভিডিওটা করেছি সেখানে জানিয়েছি আপনাদের। এখনকার পরিস্থিতিটা কি? সাউন্ড কি ক্লিয়ার না? আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন দাদা? আমাকে একটু কমেন্ট করেন তো। সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছেন আপনারা? এখন কি পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো ঠিক আছে কিনা সাউন্ড। সাউন্ড নিয়ে না খুব ঝামেলা আছে। আমার অনেক রকম ডিভাইস ইউজ করছি, কিন্তু সাউন্ডটা কেন যে পারফেক্টলি দিতে পারছি না লাইভে, নাকি লাইভ বাদ দিয়ে আমি রেকর্ডেড ভিডিও করব। সাউন্ড কি এখন ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার আপনাদেরকে দিচ্ছি খবর। ওকে 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 আমি আবার আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষণে বলছি। ইরান আমেরিকার যুদ্ধ জাহাজ যখন ইরানের জলসীমা পেরিয়ে পালাতে শুরু করেছে এবং সেটা ভারত সাগরে গিয়ে উঠেছিল, ইরান সেখানে দুটো সিরিজের মিসাইল অ্যাটাক চালিয়েছে। 650 কিলোমিটার দূরে গিয়ে গাদার নামের একটি সিরিজ এবং একটি হলো 2000 পাল্লার, একটি হলো 1000 পাল্লার, দুটো সিরিজের মিসাইল দিয়ে হিট করেছে ইরান মার্কিন দুটো জাহাজকে টার্গেট করে। বলা হচ্ছে এই ওয়ারশিপ গুলো বা এই ডিস্ট্রয়ার গুলো ইরানি হামলার প্রস্তুতি নিয়ে দূরবর্তী একটি অঞ্চলে অপেক্ষমান ছিল। এরপর সেখানে তেলবাহী জাহাজ এসে সেখানে তেল নিচ্ছিল, জ্বালানি নিচ্ছিল সেই জাহাজ। ঠিক সেই সময় ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকা ভাবতে বসে গেছে যে এত দূরে এসে এরকম নিখুঁত টার্গেটে ইরান কি করে আক্রমণ করলো। বলা হচ্ছে যে এই যুদ্ধে যে আজকে 4 দিন বা 5 দিন যাচ্ছে, এর মধ্যে ইরানের আজকের নিশানাটাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছে আমেরিকা। কারণ সাগরের মাঝখানে আমেরিকার যুদ্ধ জাহাজ এতটা দূরে ইন্ডিয়ান ওশনে প্রবেশ করে বসে আছে, সেখানে ইরানের জাহাজ, ইরানের মিসাইল এসে এত নিখুঁতভাবে আক্রমণ করলো, এটা নিয়ে সবাই অবাক। ইভেন আমেরিকা বাকি জাহাজগুলোকেও নিরাপদে সরিয়ে নিচ্ছে এই আক্রমণের পর। পাশাপাশি সবচেয়ে বড় আক্রমণটি হয়েছে আজকে বাহরাইনে মার্কিন বাহিনীর 5ম যে বাহিনীটি রয়েছে তাদের হেডকোয়ার্টারে আজকে আবারও ড্রোন অ্যাটাক করেছে। ইরানের পক্ষ থেকে যে পিকচার বা ফুটেজ দেওয়া হয়েছে সেখানে দেখলাম একটি ড্রোন চলে গেল সকল বাধা পেরিয়ে।
সকল প্রতিরক্ষা ভেদ করে ড্রোনটি গেল, আত্মঘাতী ড্রোন গিয়ে মার্কিন সেই ঘাঁটিতে লক্ষ্য করে সেটা হিট করলো এবং প্রকাণ্ড একটা আওয়াজ, তারপর বিস্ফোরণের পর ধোঁয়ার আগুন ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। বলা হচ্ছে সেখানে অনেক মার্কিন সেনার উপস্থিতি ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজকে বাহরাইনে ব্যাপক অ্যাটাক করছে। এখন প্রশ্ন করতে পারেন, বাহরাইনে এত অ্যাটাক চলছে কেন? উপমহাদেশে, অর্থাৎ উপমহাদেশ না, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বড় অঞ্চল জুড়ে মার্কিন উপস্থিতি হলো বাহরাইনে। বলা হচ্ছে বাবুল মন্দব, গলফ অফ অ্যাডান, রেড সি, লোহিত সাগরে বা পুরো সাগরে প্রায় 90% জ্বালানি, পৃথিবীর 90% জ্বালানি বাহরাইনের এই জলসীমার উপর দিয়ে যেতে হয়। এবং এখানে মার্কিন যে ফিফথ ঘাঁটিটি রয়েছে, নেভাল ঘাঁটিটি রয়েছে, তার বিশাল কার্যক্রম আছে এবং পুরো পৃথিবীকে কন্ট্রোল করে, অর্থাৎ সাগরে পুরো পৃথিবীকে বাহরাইনের এই সীমানা থেকে বা এই অঞ্চল থেকে আমেরিকা কন্ট্রোল করে থাকে। পুরো 31টি দেশকে পর্যবেক্ষণ করে আমেরিকা এখানে বসে। ইরান সেই জায়গাটাতে এখন টার্গেট করে হিট করছে, আর এতে করে মার্কিনিরা অনেক বেশি চাপে পড়ে গেছে। এই যে আক্রমণগুলো করছে, এই প্রত্যেকটা আক্রমণের ঠেকাবার জন্য আমেরিকা তার থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমকে বসিয়ে রেখেছে, কিন্তু সকল সিস্টেমকে ফাঁকি দিয়ে অনায়াসে সেখানে প্রবেশ করে এভাবে আক্রমণ চালিয়ে, সফলভাবে আক্রমণ চালিয়ে ধ্বংস করে চলে যাচ্ছে খামেনি বাহিনী। বাহরাইনে এটা ছাড়াও আরো একাধিক টার্গেটে হিট করেছে ইরানের মিসাইল। পাশাপাশি কুয়েতে, কাতারে, সৌদি আরবে এবং আরব আমিরাতে আজকে নতুন করে আবারও আক্রমণ হয়েছে। বলা হয়েছে আরব আমিরাতে মার্কিন থার্ড যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকেও ইরান মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। পুরো আরব আমিরাতকে এখান থেকে বসেই রক্ষা করতো আমেরিকা, এবং এই থার্ড সিস্টেম দিয়ে আরব আমিরাতের উপরে আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল তারা। সেই সিস্টেমটাকে আবার নতুন করে ধ্বংস করে দিয়েছে। এখন আরব আমিরাত তার চোখে কিছু দেখছে না। এখন ইরানের মিসাইল বা ড্রোন এসে অনায়াসে আক্রমণ করতে পারছে। পাশাপাশি এর আগের বুলেটিনে বলেছি আরব আমিরাতে মার্কিন কনসুলেটকে উড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। সৌদি আরবে নতুন করে আক্রমণ হয়েছে। কাতার এবং কুয়েতেও ব্যাপক আক্রমণ এখনো অব্যাহত আছে। আপনাদেরকে আগে বলেছিলাম যে মার্কিন 27টি ঘাঁটি আক্রমণ কিন্তু শেষ, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে 27টি ঘাঁটি ছিল মার্কিনদের, মোটামুটি সবগুলোতে আক্রমণ করছে এবং প্রত্যেকটাই ধ্বংস করে ফেলেছে। এখন সোনার ছেলেরা, ট্রাম্পের সোনার ছেলেরা পালিয়ে বেড়াচ্ছে, কখনো হোটেলে, কখনো এখানে সেখানে, তারা আত্মগোপনে আছে। এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে বিশেষ বিমানে করে তাদের জনগণ এবং সেনাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে। তো এই সময় কিছু জাহাজ ইরানের হাত থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান ওশানে চলে গেছে, সেখানে ইরান ধোলাই চালিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে আসলে বেকুব হয়ে গেছে ট্রাম্প, এখন কি করবেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা আজকে দুই শত্রুর, আমেরিকা এবং ইসরায়েলের বেশ কিছু ড্রোনকে তারা কবজা নিয়েছে এবং অনেকগুলো আক্রমণকে তারা প্রতিহত করেছে। শুধু তাই নয়, আল জাজিরা বলছে যে সিরিজ অ্যাটাক চলছে ওই নেতা কাকুর বাড়িতে, অর্থাৎ পুরো শহরটিতে সিরিজ সাইরেন বাজছে আর হামলার ঘটনা ঘটছে। বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কে বলছে? আল জাজিরা। এবং বিভিন্ন শহর থেকে শুধু ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সেই দেশটির ফায়ার ব্রিগেড, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো মানুষকে উদ্ধারে কাজ করছে, আগুন নেভানোর কাজে ব্যস্ত আছে। সেই দেশটির নেতা কাকুর দেশের মানুষ বলছে তারা এরকম ভয়াবহ গজব এর আগে কখনো দেখেন। এই পরিস্থিতিতে এক বাক্যে বলতে পারি, ইরান তার সুপ্রিম কমান্ডারকে হারিয়ে যে অ্যাটাক শুরু করছে, এটা কারো স্বপ্নে বা কল্পনাতেও ছিল না। মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে যে ট্রাম্প যুদ্ধটা শুরুর আগে তার জনগণকে বা সিনেটকে বা তার জনগণদেরকে যে আশ্বাস দিয়েছেন, তিনি সেখান থেকে সরে গেছেন। তিনি বলছিলেন এই লড়াইটা হবে সর্বোচ্চ 3 দিনের, কারণ ইসরায়েল ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা
বা তাদের সেনাবাহিনীর বা আইআরজিসির শীর্ষ নেতাদের মারতে পারলে পুরো বিষয়টি তাদের কন্ট্রোলে চলে আসবে। কিন্তু ঘটেছে তার পুরো উল্টোটা। অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা বুঝতে পারছে যে আলী খামেনিকে হত্যা করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। কেন ভুল ছিল সেটা বিশ্লেষণটা এরকম আসছে যে এই মুহূর্তে ইরানের কারোর সাথে কথা বলতে পারছে না আমেরিকা বা পৃথিবীর কোনো ব্যক্তি, কোন রাষ্ট্রপ্রধান যে একটা আপোষ করবে, কোন ব্যক্তির সাথে আপোষ করবে? 31টি আইআরজিসি টিম ভাগ হয়ে অ্যাটাক করছে। 31 জন নেতার সাথে কথা বলা সম্ভব? প্রত্যেকটি মোজাইক অপারেশন পদ্ধতিতে ইরান এখন অ্যাটাকে আছে। প্রত্যেকটি টিম তাদের নিজের মতো করে নির্দেশনা ছাড়া অপারেশন করছে। এখন আমেরিকা কার সাথে কথা বলবে? একজন জীবিত খামেনির চেয়ে মৃত খামেনি যে এতটা শক্তিশালী হবেন এটা পশ্চিমা দুনিয়া বুঝতে পারেনি। তারা এখন নিজের চুল নিজেরা ছিঁড়ছেন। কারণ খামেনি বেঁচে থাকতে সব সময় আলোচনার টেবিলে বসতেন তিনি চাইতেন না ইরান ধ্বংস হোক, তিনি চাইতেন না হত্যাযোগ্য বা এরকম বড় ক্ল্যাশ। তাই যখনই কিছু ঘটতো তিনি প্রতিশোধ নিতেন, বাট সহনীয় পর্যায়ে নিতেন যাতে আলোচনার টেবিলটা খোলা থাকে। খামেনির মৃত্যুর পর আইআরজিসি পুরো পাগল হয়ে গেছে, কারণ এই খামেনি, এই বিপ্লবী গার্ড বাহিনীটা বিপ্লব থেকে তৈরি করা হয়েছে। ইরানে যে 1979 সালে বিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবের পরই যে বাহিনীটা তৈরি করছে এটাই কিন্তু ইসলামিক বিপ্লবী গার্ড কোর, আইআরজিসি। তারা এখন তাদের সর্বোচ্চ নেতার প্রতিশোধ নিচ্ছে সমান্তরালে। একসঙ্গে 12টা দেশের সাথে লড়াই করছে এই মুহূর্তে ইরান। একটা দেশ 12টা দেশের সাথে লড়াই করছে। আবার এই 12টা দেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকা রয়েছে। আবার পৃথিবীর সবচেয়ে উন্নত টেকনোলজির মালিক ইসরায়েল রয়েছে। পৃথিবীর সবচেয়ে ধনবান ধনকুবের রাষ্ট্র মধ্যপ্রাচ্যে রয়েছে। সবাইকে পেটাচ্ছে। আজকে আরব আমিরাত থেকে একটি স্টেটমেন্ট আসছে। আরব আমিরাত সরকার বলছে তারা ইরানের ব্যাপারে এখনো সহনশীল, তারা সুর নরম করছে, তারা চাচ্ছে ইরানের সাথে ডায়লগে আসতে। তারা বলছে যে ইরানকে তারা কোনো প্রকার আক্রমণে যাবে না, ইরান যেন তাদের ব্যাপারে একটু সমীহ করে। বুঝছেন, ধোলাইতে কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ যে ধোলাইটা শুরু হয়েছে এই ধোলাইটা আরব আর নিতে পারছে না, রিয়াদ নিতে পারছে না, দোহা নিতে পারছে না, জর্দান নিতে পারছে না, বাহরাইন নিতে পারছে না। কারণ এই রাষ্ট্রগুলো যুদ্ধ বিদ্রোহের বাইরে, এরা আরামায়েশের মানুষ, প্রচুর অর্থ আছে, আরামায়েশ করে তাদের জীবনটাকে তারা পার করতে চায়। সাউন্ড নিয়ে অনেক প্রশ্ন আসে, কেউ লিখছেন ক্লিয়ার, কেউ লিখছেন নট গুড। ভাই, যাদের ভালো না লাগছে তাদেরকে আমি কিভাবে ভালো লাগাবো বলে। তো কেউ লিখছেন সাউন্ড ঠিক আছে, কেউ লিখছেন ঠিক আছে। যাক, কমেন্ট আপনি দেখেন লাগবে, কারটা বিশ্বাস করবো। কেউ আছেন বিরক্ত করতে আসেন। এখন যে বিষয়টা তৈরি হয়েছে, ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা বসছেন মুস্তফা খামেনি, অর্থাৎ আলী খামেনির ছেলে, তিনি হলেন আইআরজিসির সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি, তাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না করলেও তিনি তার মস্তন্দে সামলাবার কাজটি করছেন, বাট তার নামটি প্রকাশ করা হয়নি যাতে তাকে হত্যায় আমেরিকা কোনো বিশেষ মিশন শুরু না করে। বলা হচ্ছে এই মুহূর্তে ইরান কয়েক বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। একদিকে তারা আমেরিকা ইসরায়েলের স্থল অভিযান ঠেকাবার জন্য পরিকল্পনা তৈরি করছে, অর্থাৎ ওই পথগুলোতে মাইন পোতার কাজ করছে। পাশাপাশি তারা রকেট লঞ্চার গুলো বা তাদের যে মিসাইল গুলো ছুটতে হয় যে বিশেষ যান্ত্রিক করে, এগুলোকে প্রতি মুহূর্তে চেঞ্জ করছেন। চেঞ্জ মানে কি, তারা কখনো ধরেন ইস্পাহান থেকে মারছেন, কখনো নাতাজ অঞ্চলে চলে যাচ্ছেন, কখনো ফোর্দো অঞ্চলে চলে যাচ্ছেন, কখনো তারা তেহরান থেকে বেরিয়ে যাচ্ছেন। তেহরানে ব্যাপক অ্যাটাক চলছে, ব্যাপক ব্যাপক মানে ব্যাপক অ্যাটাক চলছে। তারপরও ইরান থামছে না। 1000-এর অধিক ইরানি প্রাণ হারিয়েছে এই পর্যন্ত, আল জাজিরার তথ্য মতে। কিন্তু ইরান বলছে আমরা কোনো আলোচনায় যেতে রাজি না। তারা যেটা শুরু করেছে, তারা বুলেট দিয়ে শুরু করেছে, আমরা বুলেট দিয়ে শেষ করব। কে বলছে? ইরান। এই পরিস্থিতির মধ্যে এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কোনো দিক থেকে কুল কিনারা পাওয়া যাচ্ছে না। পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেলের বাজার উঠে গেছে আসমানে। ইউরোপ গ্যাস পাচ্ছে না, গ্যাস সংকটে ইউরোপ পড়ে গেছে। পুরো পৃথিবী এই যুদ্ধের পর আমেরিকাকে দায়ী করছে, যে জাতিসংঘ পর্যন্ত বলছে যে ইরানের এই যুদ্ধটা ছিল অন্যায় যুদ্ধ। এবং একটি স্কুলে
দেড়শোর অধিক শিশুকে হত্যার কারণে পৃথিবীর সভ্য দেশগুলো ট্রাম্পের দিকে আঙুল তুলছে, বলছে যে এটা কোনোভাবে বা এই যুদ্ধটাকে কোনোভাবেই ন্যায়সঙ্গত যুদ্ধ বলা যায় না। স্পেন ইউরোপের দেশ স্পেন বলছে যে ইরান আলোচনা টেবিলে ছিল, কিন্তু সেই আলোচনা টেবিলের থেকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা ইরানের উপর। এটা শুধু একটি দেশকে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে, এবং সিনেটে ভোটাভুটি শুরু হয়েছে যে এই যুদ্ধ চলবে কি চলবে না। এবং প্রেসিডেন্ট যে যুদ্ধের ক্ষমতা রাখে, প্রেসিডেন্টের ক্ষমতা কমাবার জন্য ইতিমধ্যে মার্কিন সিনেটে ভোটাভুটি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই ভোটাভুটিতে প্রেসিডেন্টের ক্ষমতা কেড়ে নেবার জন্য সিনেটররা এখন কাজ করছে। পাশাপাশি মার্কিন গণমাধ্যমগুলো, মার্কিন বিভিন্ন পজিশনগুলো ভোটাভুটি করছে। অধিকাংশ মানুষ যুদ্ধের বিপক্ষে বা ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ট্রাম্প একটা বড় মাইনকা চিপে আটকে গেছে, এখান থেকে ট্রাম্পকে এখন উদ্ধার হওয়া খুবই কঠিন কাজ। পাশাপাশি সেই দেশটির মধ্যে নেতা কাকুর বাড়িতে যে আক্রমণ চলছে, সেখানকার যে লেটেস্ট আপডেট, শহরের পর শহর ধূলিসাৎ করে ফেলছে ইরানের মিসাইল গুলো। এবং সবচেয়ে দুঃখজনক তাদের জন্য, তারা যে গর্ব করত প্যাট্রিয়ট বা আয়রন ড্রোম বা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সব ব্যর্থ হয়ে যাচ্ছে। না ইসরায়েলে, না সৌদি, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, আরব আমিরাতে কেউ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিছু করতে পারছে না। ইরানের পক্ষ থেকে আবারও বলা হয়েছে তাদের ভান্ডারে কয়েক হাজার শুধু ড্রোন আছে, তারা এই ড্রোন দিয়ে আরো দীর্ঘ সময় এই যুদ্ধ টেনে নিতে পারবে। তাদের ভান্ডারে প্রতি মুহূর্তে নতুন নতুন মিসাইল আসতেছে, এখন ফুল টাইম মিসাইল এবং ড্রোন তৈরি করছে। ইরান বলছে আমাদের যুদ্ধ বিমান লাগবে না, আমরা ড্রোন এবং মিসাইল দিয়ে শত্রুকে পরাজিত করব। এই পরিস্থিতিতে পৃথিবী নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হাঁটতে শুরু করছে। এখন পর্যন্ত আরব ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারছে না। তারা নেপথ্যে বিভিন্ন রাষ্ট্রকে, চীন, রাশিয়াকে ব্যবহার করছে আলোচনা করে তাদের পিঠ বাঁচাবার জন্য, যে তোমরা আমাদের পিঠটা নামের ওদেরকে প্রয়োজনে মারো। আর ইরান প্রথমে মার্কিন ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়ে এবার সেই রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলি, আমেরিকার প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে, যেখানে সেনারা পালাচ্ছে সেখানে যাচ্ছে। এভাবেই একটার পর একটা আক্রমণ চলছে। পাশাপাশি হিজবুল্লাহর সাথে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহর সাথে দখলদারদের শুরু হয়ে গেছে ফাইট। সেখানে প্রচুর মার্কাবা ড্রোন ওপারে পাঠিয়ে দিয়েছে হিজবুল্লাহ, এবং তাদের বিমান ঘাটির মধ্যেও হিট করছে। হাইফাতেও সিরিজ অ্যাটাক করছে হিজবুল্লাহ, অর্থাৎ দখলদারদেরকে আবারও পাগল করে ছাড়ছে এই মুহূর্তে এই ইরানি প্রক্সি বাহিনী। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ রাত 10টা থেকে 11টার মধ্যে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।